আলোচনা করব এই পার্টিসিপল সম্পর্কে। পার্টিসিপল সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে আরো কিছু আলোচনা করতে হবে। আমরা এতদিন আলোচনা করেছিলাম কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের রূপের পরিবর্তন। তিনটে রূপের পরিবর্তন হয়, B1, B2, B3, এই তিনটা রূপের পরিবর্তন হয়। আমরা এতদিন আলোচনা করেছি। পেসিভে আমরা সবসময় B3 আলোচনা করেছি পেসিভে। আর এটা B1 ব্যবহার হয় প্রেজেন্ট এবং ফিউচার। প্রেজেন্ট এবং ফিউচারে B1 ব্যবহার হয়। আর পাস্টে হলো B2, পাস্ট হলো B2। এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল। এটার নাম হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। এটার নাম হলো পার্টিসিপল। এই পার্টিসিপল, এখান থেকে পার্টিসিপল। তো এই তিনটা আমরা আলোচনা করছিলাম। 1, 2, 3 সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তো এখন আমরা এটা তো কনজুগেশন অফ ভার্বস, রূপের পরিবর্তন। তো এই তিনটা রূপটা হয় যে দুইটা নিয়মে, একটা হলো স্ট্রং আর একটা উইক। স্ট্রং ভার্ব, ইরেগুলার ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব। যে এই দুইটাকে স্ট্রং ভার্ব বলতে পারি আমরা, স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব বলতে পারি, অথবা আমরা উইক ভার্ব এবং রেগুলার ভার্ব বলতে পারি। স্ট্রং ভার্ব আর ইরেগুলার একই জিনিস, উইক এবং রেগুলার এটা একই জিনিস। উইক এবং উইক ভার্বের সাথে ইডি, ডিটি এগুলার সাথে বেশি থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে উইক ভার্ব বেশি, রেগুলার ভার্ব বেশি। রেগুলার ভার্ব অথবা উইক ভার্বটা বেশি। এইগুলো সাধারণত এই ইডি যোগ করে গঠন করা হয়, ইডি যোগ করে গঠন করা হয়। আর স্ট্রং এবং ইরেগুলার ভার্বটা তিনটে ফর্ম তিন রকম হয়। তো এটা পুরোটা হলো কনজুগেশন অফ ভার্বস। ভার্বের রূপের পরিবর্তনটা আমরা আলোচনা করেছি। B1, B2, B3। B1 এ প্রেজেন্ট ফিউচারে ব্যবহার হয়, আর B2 ব্যবহার হয় অতীতকালের পাস্ট টেন্সে। B2 ব্যবহার হয় শুধুমাত্র পাস্ট টেন্সে। আর B3 পেসিভে ব্যবহার করা হয়, পাস্ট পার্টিসিপল বলা হয়। পেসিভে এটা পাস্ট পার্টিসিপল বলা হয়। আর এটা হলো B1, B1 এর সাথে আইএনজি যোগ হয়। এটা পুরোটার নাম হলো কনজুগেশন অফ ভার্বস। ভার্বের রূপের পরিবর্তনগুলো আমরা আলোচনা করেছি। রূপগত কনজুগেশন অফ ভার্বস এর রূপগত আলোচনা করেছি আমরা কিছু। আর আজকে আমরা আলোচনা করব এই ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব অথবা নন ফাইনাইট, ফাইনাইট ভার্ব, ফাইনাইট অথবা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এটা আমরা আলোচনা করছি। যেমন যে ভার্বগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো ওয়ার্ডের উপরে, অন্য কোনো প্রেসের উপরে, অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল নয়। প্রেস সম্পর্কে তো আমরা আলোচনা করেছি। আর প্রেস হলো কতগুলো শব্দ থাকবে এখানে, এখানে মূল ভার্ব থাকবে না এবং ওয়ার্ডের সমষ্টি, এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। এগুলোর জন্য আমাদের, তো এখন আমরা আসি, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো ফাইনাইট। ফাইনাইটটা লিখি, ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, নিজে স্বয়ং সম্পূর্ণ, কোনো ভার্বের উপরে, কোনো ক্লজের উপরে, কোনো এই প্রেসের উপরে এটা ডিপেন্ডেবল না। এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, সম্পূর্ণ নিজের অর্থ প্রকাশ করছে, অন্য কোনো ওয়ার্ডের উপরে সেই ডিপেন্ডেবল না। ফাইনাইট ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আর নন ফাইনাইট ভার্ব যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য এই ফাইনাইট ভার্বের উপরে নির্ভরশীল হইতে হয়। নন ফাইনাইট ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশ করার জন্য নন ফাইনাইট ভার্বের উপরে নির্ভরশীল হইতে হয়। তো এখন এটা ফাইনাইট ভার্বটা আমরা বুঝেছি। এই যে এতদিন আমরা যে আলোচনাগুলো করেছি এগুলো সবগুলা ফাইনাইট ভার্বের আলোচনা করেছি। এই টেন্স থেকে শুরু করে আমরা মডাল ভার্ব পর্যন্ত যে আলোচনাগুলো, এগুলো সবগুলা ফাইনাইট ভার্বের আলোচনা করছি। একটা সেন্টেন্স কিভাবে হয়, ছোট সেন্টেন্সগুলা, এটা আমরা আলোচনা করেছি।
স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তো এইটা হলো ফাইনাইট ভার্বের কাজ। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে ভার্বটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশ করার জন্য ফাইনাইট ভার্বের উপরে নির্ভরশীল হতে হয়। তো এর আগে আমাদেরকে চিনতে হবে ক্লজটা কি, এবং কি এই ক্লজের ভিতরে একটা সাবজেক্ট থাকবে, এই আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটা হলো ফাইনাইট ভার্ব। আর এই মূল ক্লজ হইতে গেলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব লাগবে, অর্থাৎ যে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে সেটা থাকতে হবে। এটার নাম হলো ক্লজ। ক্লজ হইতে হলে এই জিনিসটা লাগবে। ওইটা এবার অ্যাডজেক্টিভ ক্লজ হোক, অ্যাডভার্ব ক্লজ হোক, যে ক্লজে হোক, কিন্তু ক্লজ হইতে হলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। তো এখন তাহলে আমরা ক্লজ বুঝলাম। ক্লজ মানে কি, যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকা, এটা হলো প্রাইমারি। ক্লজ চিনার প্রাথমিক যে মূল জিনিসটা, এটা হলো একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কারোর উপরে সেই নির্ভরশীল নয়। তো এইরকম থাকতে হবে, এটার নাম হলো ক্লজ। তো এখন এই ক্লজের সাথে যেমন আমরা আবার সেন্টেন্স, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, 3 প্রকার সেন্টেন্স আছে। তো এই সিম্পল সেন্টেন্স যেগুলা, এগুলা কিন্তু আমরা এতদিন আলোচনা করেছি। সিম্পল সেন্টেন্সের ভিতরে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, এটা হলো সিম্পল সাবজেক্ট। যে প্রাথমিকভাবে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। এই যে আমরা টেন্স থেকে এতদিন আলোচনা করেছি, এগুলো সবগুলো সিম্পল সেন্টেন্স আমরা আলোচনা করেছি এবং এগুলা ক্লজ আলোচনা করেছি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স আমরা বুঝলাম যে একটা সাবজেক্ট একটা ভার্ব প্রাথমিকভাবে থাকতে হবে। দুইটা সাবজেক্টও থাকতে পারে, তবে সেটা অন্য ক্লজ, অন্য সেন্টেন্স হবে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, আর ক্লজ হইতে গেলে প্রাথমিকভাবে একটা সাবজেক্ট থাকতে। ক্লজ কি জিনিস সাধারণ প্রাথমিকভাবে বুঝেছি, আর সিম্পল সেন্টেন্সও বুঝেছি। আমরা আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা হলো যে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপরে, অন্য কোনো সিম্পল সেন্টেন্সের উপরে, অন্য কোনো ক্লজের উপরে সে নির্ভরশীল হইতে হয়। এটা হলো নন ফাইনাইট। সোজা কথা, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশ করার জন্য সেই অন্য সিম্পল সেন্টেন্সের উপরে অথবা ক্লজের উপরে সে নির্ভরশীল হইতে হয়। তো এখন এটা দেখো, তো নন ফাইনাইট ভার্ব 3 ভাবে হয়। একটা হলো পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ, আর একটা হলো জিরান। এই 3 প্রকারের যে কোনো এক প্রকার নন ফাইনাইট ভার্ব হইতে হবে। হয়তো এটা পার্টিসিপল হবে, হয়তো ইনফিনিটিভ হবে, অথবা জিরান হবে। তো প্রাথমিকভাবে জিরান কি, জিরান হলো ভার্বের সাথে আইএনজি যোগ হইলে জিরান। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হলো প্রথম টু থাকবে, টুর পরে বি1 থাকবে, এটা হলো ইনফিনিটিভ, আর এটা হলো জিরান। আর পার্টিসিপল কি, পার্টিসিপল থাকবে বি1 এর সাথে আইএনজি যুক্ত থাকবে, বি1 এর সাথে আইএনজি যুক্ত থাকবে। তাইলে আমরা পার্টিসিপল পাইলাম বি1 এর সাথে আইএনজি, আর ইনফিনিটিভ পেলাম এটাও বি1 এর সাথে আইএনজি যোগ হবে এটা। তাহলে এটাও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটাও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটাও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তিনটাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এই জন্য এটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। যেমন আমরা যদি শুধু এভাবে লিখি, গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল বললে হবে? স্কুলে গিয়ে, স্কুলে যাওয়ার পরে, স্কুলে যাওয়ার পরে বা স্কুলে গিয়ে। তো এটা অর্থ প্রকাশ করতে পারতেছে, অন্য একটা ক্লজের দরকার হচ্ছে, অন্য একটা সিম্পল সেন্টেন্সের দরকার হচ্ছে। তো আবার এটা গঠন প্রণালী অনুযায়ী, যেমন টু প্লে টেনিস, টেনিস খেলতে। এখন আমরা যদি বলে টেনিস খেলতে, টেনিস খেলতে কোনো অর্থ প্রকাশ হচ্ছে না। তো এখন টেনিস খেলতে এই অর্থ প্রকাশের জন্য আমরা একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজের দরকার। তো অনুরূপভাবে এইটা জিরানটা এরকম। তো এইটার নাম হলো নন ফাইনাইট ভার্ব, যে এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই
নিজের অর্থ প্রকাশের জন্য একটা সিম্পল সেন্টেন্সের উপরে সেই ডিপেন্ডেবল, অথবা একটা ক্লজের উপরে সেই ডিপেন্ডেবল। আমরা প্রথমে এই তিনটা প্রকার থেকে আমরা একটা প্রকার করাবো, সেটা হলো পার্টিসিপল, এরপরে ইনফিনিটিভ, এরপরে জিরান। পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা হলো যে B1 এর সাথে আইএনজি যোগ হবে, এই B1 এর সাথে আইএনজি যোগ হবে, পার্টিসিপল, এইটার নাম হলো পার্টিসিপল। B1 এর সাথে আইএনজি যত জায়গার মধ্যে আছে ওইটা যদি আমরা আলাদা করি তাহলে এটার নাম পার্টিসিপল। যেমন আই এম রিডিং এ বুক, এটা যেহেতু B1 এর সাথে আইএনজি যোগ হয়েছে, এটা হলো পার্টিসিপল, আলাদাভাবে আমরা ধরলাম, এটার নাম হলো পার্টিসিপল। তাহলে আমরা বুঝলাম যে পার্টিসিপল মানে ভার্বের 1 এর সাথে আইএনজি, ভার্ব 1 এর সাথে আইএনজি, নাম হলো পার্টিসিপল। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি আশা করি, যে ভার্বের 1 এর সাথে আইএনজি যোগ হইলে এটার নাম হলো পার্টিসিপল। এবার এটা সেন্টেন্সে টেন্সে থাকুক, যেখানেই থাকুক, আইএনজি তে দেখলে আমরা পার্টিসিপল এটাকে ভাববো। এখন পার্টিসিপল কিভাবে গঠন হয়, অর্থটা কি হবে, আমরা যে প্রতিদিন কথা বলি আমরা কি পার্টিসিপল ব্যবহার করি কিনা সেটা আমরা দেখাবো। যেমন এখানে এক্সাম্পল স্বরূপ কিছু ফ্রেজ লিখেছি এবং সেন্টেন্স লিখেছি, এগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করি। যেমন ইডিং রাইস, ইডিং, এটা ইট হলো B1, আইএনজি যোগ হয়েছে, এটা পার্টিসিপল। রিড অর্থ পড়া, এই রিডিং এর সাথে আইএনজি যোগ হয়েছে, এটা পার্টিসিপল। ফলিং, ফলিং এর সাথে আইএনজি যোগ হয়েছে, এটা পার্টিসিপল। ব্রোকেন ক্লাস, ব্রোকেন ক্লাসটা পার্টিসিপল। তো পার্টিসিপল আবার প্রকারভেদ আছে, এই পার্টিসিপল আবার প্রকারভেদ আছে, যে একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল আমাদেরকে বলতে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো ফার্স্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। তিন প্রকারের পার্টিসিপল। তো আমরা এতক্ষণ যে আলোচনা করছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অর্থাৎ বেস ফর্ম, বেস ফর্ম মানে ইএস ছাড়া যে ফর্মটা, এটাকে বেস ফর্ম বলা হয়। তো ভার্বের 1 এর সাথে আইএনজি যোগ হবে, এটা আমরা এতক্ষণ এটা বলছি যে B1 প্লাস আইএনজি যোগ হবে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। B1 আইএনজি যোগ হলে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল মানে B3, B3 হলে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট হলো হ্যাভিং, হ্যাভিং এর পরে B3, হ্যাভিং এর পরে B3 থাকলে এটার নাম হলো পারফেক্ট পার্টিসিপল। আর শুধু B3 থাকলে এটা হলো পাস্ট পার্টিসিপল, B3 থাকলে। আর প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, B1 এর সাথে আইএনজি, এই জন্য প্রেজেন্ট এটা B1 এর সাথে আইএনজি যোগ করে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে হবে। আর পেসিভে সবসময় B3 ব্যবহার করা হয়, এটা পাস্ট পার্টিসিপল, এটার নাম হলো পাস্ট পার্টিসিপল। আমরা যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল একটা আলোচনা করছিলাম কনজুগেশন অফ ভার্বের অধ্যায়ে, এইটা হলো পাস্ট পার্টিসিপল, যে B3টা এখানে বসবে, আর একে ভার্বের আইএনজি। তো এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা দেখি। প্রেজেন্ট পার্টিসিপল গঠনের কিছু নিয়ম আছে। আমরা কিন্তু দৈনন্দিন কথাবার্তা বলার সময় প্রেজেন্ট পার্টিসিপল অনেক ব্যবহার করি। তো আমরা সংক্ষেপে এখানে কিছু দেখাচ্ছি, যে ভার্বের 1 এর সাথে আইএনজি, যেমন ইট থেকে ইডিং হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। দা বয়, রিড থেকে রিডিং হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। ফল থেকে ফলিং হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। ব্রোকেন, এটা B3 এটাও পার্টিসিপল, তবে এটা পাস্ট পার্টিসিপল। এরপরে আই সি হিম পাসিং, পাস থেকে পাসিং আইএনজি যোগ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই প্রকারের পার্টিসিপল গুলো আমরা পেয়েছি, যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তো এগুলো অর্থ কি এখন সেটা আমরা আলোচনা করব। যে যেমন ইটিং রাইস, আমরা যদি একটু ধরি,
ইটিং রাইস, ভাত খেয়ে, সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। ইটিং রাইস যদি আমরা সারাদিনও বলি অর্থ প্রকাশ হবে না। তো অর্থটা প্রকাশ করতে হলে অন্য একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজ দরকার। তাইলে আমরা এখানে একটা ক্লজ নিলাম। ক্লজ কি সেটা তো আমরা জানি যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হইতে হবে যে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। নন ফাইনাইট ভার্ব নিলে তো আর হবে না। নন ফাইনাইট তো নিজের অর্থেই নিজে প্রকাশ করতে পারে না। তো ইটিং রাইস, ভাত খেয়ে আই ওয়েন্ট টু প্লে টেনিস, আমি টেনিস খেলতে গেলাম। ভাত খেয়ে আমি টেনিস খেলতে গেলাম। এখন অর্থটা খুব সুন্দর হয়েছে, এখন অর্থটা সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়েছে। কিন্তু এর আগে শুধু ইটিং রাইস করলে হতো না, অর্থ পরে। এই জন্য নন ফাইনাইট ভার্বগুলা নিজের অর্থ প্রকাশের জন্য অন্য একটা সেন্টেন্স নেয় অথবা ক্লজ নেয়। আই ওয়েন্ট টু প্লে টেনিস, আমি টেনিস খেলতে গেলাম। অথবা ইটিং রাইস, আই ওয়েন্ট টু লিভ দিস প্লেস, আমি জায়গাটি ত্যাগ করলাম। বা ভাত খেয়ে আমি তার সাথে দেখা করলাম। এইভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে নাম্বার 2 হচ্ছে দ্য বয় রিডিং দ্য বুকস। এটার অর্থটা কি হবে? এখানে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে। এখানে যে কাজটা করছে, যেমন ইটিং রাইস, ভাত খাওয়ার কাজটা কে করছে? এ করছে। আবার এখানে যে কাজটা করছে এ করছে। এখানে সাবজেক্ট যে বসাবো আগের নন ফাইনাইটের কাজটা করবে, পরেরটা সেই কাজটা করবে। তো এখন এটার অর্থ হলো ভাত খাইয়া আমি টেনিস খেলতে গেলাম। অথবা ভাত খেয়ে, এ থাকতে পারে, এ সমান কি একারটা থাকতে পারে, অথবা ইয়ারটা থাকতে পারে সাধু ভাষা যদি আমরা ব্যবহার করি। আর চলিত ভাষা হলো ভাত খেয়ে আমি টেনিস খেলতে গেলাম। তা আমরা চলিত ভাষাটাই ব্যবহার করি, ভাত খেয়ে এটা ব্যবহার করি। ভাত খাইয়া এভাবে আমরা কথাবার্তা বলি না, তারপরে বললেও কিন্তু অশুদ্ধ হবে না। ভাত খাইয়া আমি টেনিস খেলতে গেলাম। তো এখন এটা নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে যে সাবজেক্টটা ভাত খাওয়ার কাজটা করছে আইএ, আবার খেলার কাজটা করছে আইএ। এই জিনিসটা আমাদেরকে মূল পয়েন্ট হলো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এ ভাত খাওয়ার কাজটা করছে ও, আবার খেলার কাজটা করছে ও। তবে ইটিং রাইস যেটা আছে এটা নিজের অর্থ প্রকাশ করার জন্য এটার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। এরপরে এটা আছে দ্য বয় রিডিং দ্য বুকস, যে ছেলেটি বইগুলা পড়তেছে, যেই ছেলেটি বইটি পড়তেছে, এটার অর্থটা এরকম হয়েছে কেন? যেই নাউন, এটা হলো নাউনের পরে যদি ভার্বের সাথে ওয়ানের সাথে আইএনজি যোগ হয় তখন যেই হবে, যেই সেই, যারা তারা, এইভাবে হবে যে যেই সেই। যেমন যে ছেলেটি বইগুলা পড়তেছে সেই আমার বন্ধু, এইভাবে ব্যবহার করা যায়। তো এটা কিভাবে ব্যবহার করে? প্রথমে নাউন থাকতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এইভাবে অসংখ্য সেন্টেন্স লেখা যাবে। আর একটা আছে যে প্রথমে আমরা এই ফলিং লিফ, পড়ন্ত পাতা, যে পাতাটি পড়তেছে, এই নাউনের আগে আমরা আরেকটা ভাব বসে এই নাউনটাকে আমরা মডিফাই করব। এই নাউনটার আগে একটা ভাব বসাই আমরা, এই নাউনটাকে মডিফাই করব। যেমন গ্লাস, এটা একটা নাউন। এই নাউন, এখন আমরা আগে আলোচনা করেছিলাম একটা জিনিস লেসনে, যে নাউন যেখানে থাকবে নাউনের সাথে নাউন প্রেস থাকবে। এখন নাউন প্রেসটা কি? নাউন প্রেসের যে গঠন প্রক্রিয়া, যে প্রথমে নাউন থাকলে এরপরে আগে অ্যাডজেক্টিভ থাকতে হয় অথবা অ্যাডভার্ব থাকতে হয়, এরপরে থাকতে হয় ডিটারমিনার। এইভাবে নাউন যেখানে থাকবে নাউনের সাথে এই জিনিসগুলো আসতে পারে, নাউনের সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার গুলো আসতে পারে, কোনো প্রবলেম নাই। তো এখানে যে নাউনটা আমরা বসিয়েছি, নাউনের আগে একটা ভার্ব বসানো যায়, আর ভার্বের সাথে আইএনজি যোগ করে বসানো যায়। এটা একটা রুল, যে একটা নাউনের আগে একটা ভার্ব বসানো যায়, আর ওই ভার্বটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যায়। কেন ওই পার্টিসিপল এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে বসানো যায়? কারণ ওই যে ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করে,
অ্যাডজেটিভের কাজ করে বিদায় এই জন্য একটা নাউনের আগে একটা ভার্ব বসানো যাবে। আমরা এইভাবে আলোচনা করেছিলাম গুড বয়, আ গুড বয়। তো এটা একটা নাউন, এটা হলো অ্যাডজেটিভ, এর আগে আর্টিকেল বসেছে। তো অনুরূপভাবে এটা একটা নাউন, এখানে বি ওয়ান এর সাথে আইএনজি যোগ হয়ে বসতে পারে, আর এটা যখন বসবে এটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করব। গুডটা যেরকম অ্যাডজেটিভ, এখানে ফলিং, ব্রোকেন এগুলো অ্যাডজেটিভ। এখন অ্যাডজেটিভের কাজ কি? নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করা, মডিফাই করে নাউনটাকে। এখন মডিফাই বলতে আমরা কি বুঝি? অনুরূপভাবে এখানেও যেমন আই সি হিম পাসিং মাই হাউস, তাকে আমি দেখি আমার বাড়ি অতিক্রম করতে, এইখানে আইএনজি যোগ হয়েছে, এটা কিন্তু পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি যোগ হয়েছে। তো এইভাবে এগুলা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা দেখাবো। এইটা তো আমরা প্রাইমারি হিসেবে একটু টাচ দিলাম, একটু মাথায় ঢোকার জন্য। তো এখন এই মডিফায়ারটা কি? মডিফায়ার কি? মডিফায়ারটা হচ্ছে যেমন একটা ছেলে, সেই এই দুলা সে সাজছে, এখন দুলা যখন সে সেজেছে, তো এখন এর আগে তো সে একজন ছেলে ছিল, এখন দুলা যখন সে সেজেছে তখন তাকে কি আমরা ছেলে বলতে পারবো? তাকে আমাদেরকে বলতে হবে বর বলতে হবে। কিন্তু এর আগে তো সে ছিল ছেলে। তো এই যে তাকে যে মডিফাই করছে, তাকে মডিফাই কি করছে? তার পোশাক আশাক চেঞ্জ করছে, তাকে টুপি মাথায় পরাইছে, তাকে অনেক একটা সুন্দর একটা আকৃতি ধারণ করছে। এটা যদি সে না করত, সে বর রূপটা ধারণ করতে পারতো না। এখন তাকে এই মডিফাই করার কারণে তার একটা অন্য নাম হয়ে গেছে। অন্য নাম কি হয়েছে? ওই ছেলে তো আছে, ঠিক আছে, ছেলে নামটা তার আছে, আবার বর নাম আর একটা নতুন নাম সংযোগ করা হয়েছে। আর তাকে যদি এভাবে না সাজাইতো, ওই ছেলে থাকতো। তো এই জন্য তাকে মডিফাই করা হয়েছে, মডিফাই করার কারণে তার নাম হয়ে গেছে বর। তো এইভাবে একটা নাউনকে মডিফাই করে বিভিন্ন ওয়ার্ডে। কি ওয়ার্ড সেগুলা অ্যাডজেটিভে করে, অ্যাডভার্বে করে, ডিটারমিনারে করে। কাজ হলো নাউনটা। এখন ছেলেটা এটা একটা নাউন, একে মডিফাই করছে অন্য বিভিন্ন জিনিসগুলো এসে। তো এই করার কারণে সেই এই মডিফায়ার, এখন যে ওয়ার্ডগুলো করবে ওইগুলো হলো মডিফায়ার। তো এখানে আমরা দেখলাম যে এখানে এই ব্রোকেনটা হলো অ্যাডজেটিভ, ব্রোকেন গ্লাস। তো এই গ্লাসটাকে মডিফাই করছে, এখন এটার আরেকটা নাম হইছে, গ্লাসও আছে আবার আরেকটা নাম হইছে। কি নাম? গ্লাস অর্থ হইলো এটা একটা গ্লাস, এখন গ্লাসকে মডিফাই করছে ব্রোকেনে। এই ব্রোকেন আসার কারণে তাকে একটু মডিফাই করছে, আরেকটা নাম দিছে। এখন কি নাম হইছে? ব্রোকেন গ্লাস, ভাঙ্গা গ্লাস হইছে। আগে ছিল গ্লাস, এখন হইছে ব্রোকেন গ্লাস। এই যে মডিফাই করলো, মডিফায়ারের কাজ হইলো একটা তথ্য তার সম্পর্কে, নতুন আরেকটা তথ্য তার সম্পর্কে যোগ করা। এটা হলো মডিফায়ারের কাজ। যে কোনো মডিফায়ারে একটা নতুন একটা বাড়তি ইনফরমেশন তাকে প্রদান করে। যেমন ব্রোকেন গ্লাস, ভাঙ্গা গ্লাস। আগে সেই ছিল আ গ্লাস, আও ছিল না, শুধু গ্লাস ধরলাম। তো এখন গ্লাস, শুধু গ্লাস করলে এটার নাম হলো গ্লাস, কোনো মডিফায়ার যোগ হয় না। এখানে দুইটা মডিফায়ার বই, একটা হলো ডিটারমিনার, একটা হলো ব্রোকেন। তো এই দুইটা আসিয়ে গ্লাসটারে কি করছে, এখন গ্লাস কয়টা আছে এটাও বলে দিছে। এটা একটা মডিফায়ার, যে গ্লাসটা একটা গ্লাস আছে, গ্লাসটা সম্পর্কে একটা ধারণা, গ্লাস কয়টা আছে? একটা আছে। আবার ব্রোকেনটা আসি, এখন গ্লাসটার ধরন বর্ণনা করতেছে, গ্লাসটা কি সুন্দর নাকি লম্বা নাকি উঁচু নাকি খাটো নাকি ভালো, এই জাতীয় একটা ইনফরমেশন সে প্রদান করছে। ইনফরমেশনটা কি? ব্রোকেন গ্লাস, ভাঙ্গা গ্লাস। এই যে মডিফায়ার, তো এই নন ফাইনিট ভার্বগুলা অনেক সময় মডিফায়ার হিসেবেও কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার হিসেবে কাজ করে, নাউনটাকে মডিফাই করে। তো এইটা গেল আমাদের প্রাথমিক আলোচনা, যে এখন আমরা পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এটা সম্পর্কে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। প্রথমে
ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে শুরুতে। আর আমরা যখন কথাবার্তা বলে থাকি প্রতিদিন আমরা দুইটা কাজ একই সাথে ব্যবহার করি, মানে দুইটা সেন্টেন্স একসাথে ব্যবহার করি কথাবার্তা বলার সময়। কি টাইপের? যেমন ঘুম থেকে উঠে আমি অফিসে যাব, ঘুম থেকে উঠে আমি 1 কাপ চা খেলাম, ভাত খেয়ে সে স্কুলে গেল, কাজটি করে আমি ঘুমাতে গেলাম, বইটি পড়ে আমি তাকে দিলাম, বাড়িটি রং করে সে চলে গেল। এইভাবে একটা কাজ করে দুইটা কাজ, এখানে দুইটা কাজ। যেমন ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠা একটা, আর 1 কাপ চা খাওয়া আর একটা কাজ। ঘুম থেকে উঠা আর 1 কাপ চা খাওয়ার একটা কাজ, দুইটা ক্রিয়া আছে, একটা হলো উঠা আর একটা হলো খাওয়া, তাহলে দুইটা কাজ। তো এখন আমরা বলতে পারি যেমন আমি ঘুম থেকে উঠেছিলাম এবং 1 কাপ চা খেয়েছিলাম, এইভাবেও সেন্টেন্সটা বলতে পারি। তো এইভাবে পড়লে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে না। তো আমরা তো আলোচনা করছি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করছি। যেমন ভাত খেয়ে সেই স্কুলে গেল, অর্থাৎ সে ভাত খেয়েছিল এবং স্কুলে গিয়েছিল, দুইটা কাজ, দুইটা কাজ। এখন আমরা একটা সেন্টেন্স দিই কিভাবে বলবো, এটা একটা সেন্টেন্স, এক সেন্টেন্সে বলতে হবে। তো এটা কিভাবে বলবো, এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন এই অনেক ব্যবহার করে থাকি এই ওয়ার্ডগুলি। যেমন এই পানিতে ডুব দিয়ে লাইফ গার্ড ডুবন্ত শিশুটিকে উদ্ধার করলো, করলো মানে করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে এক হাতে রশি ধরে, এক হাতে রশি ধরে অন্য হাতটি প্রসারিত করেছিল ছেলেটির দিকে। এক হাতে দড়ি ধরে অন্য হাতটি ছেলেটির দিকে প্রসারিত করেছিল সেই। এইভাবে দুইটা কাজ আমরা কিভাবে করব সেটা এখন আমরা আলোচনা করব। তো এটার নাম হলো পার্টিসিপল। যে প্রথম এটার যে গঠন প্রণালী, অর্থটা কি, এটা আমরা কিভাবে চিনব? ক্রিয়ার শেষে একার থাকবে, এ সমান কি একার, ক্রিয়ার শেষে একার থাকবে প্রথম অংশ। এখানে দুইটা অংশ, এখান পর্যন্ত একটা অংশ আর এখান থেকে শুরু করে আর একটা অংশ। এই অংশটা হলো পার্টিসিপল। কি পার্টিসিপল? এটা প্রেজেন্ট পার্টিসিপল। B1 এর সাথে আইএনজি যোগ হলে এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। তো এই জিনিসটা অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এরপরে এটা প্রথমে আইএনজি যোগ হবে, এরপরে প্লাস অবজেক্ট থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, আর এইখানে সাবজেক্ট বসবে, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসবে। যখন যে টেন্স আসে, পাস্ট টেন্স হইতে পারে, প্রেজেন্ট টেন্স হইতে পারে, মডেল ভার্ব হইতে পারে, প্যাসিভ হইতে পারে, এটা এই জন্য এখানে টেন্স অনুযায়ী ভার্ব বসাইলাম, যে বিভিন্ন ধরনের ভার্ব হইতে পারে, এটা অর্থ অনুযায়ী আমি ভার্বটা বসাইতে হবে। এরপরে অবজেক্ট অ্যাডভার্ব, এইটা হলো আমাদের সেটিং। এইটা লেখা লাগে না, মানে এই অংশটার পরে একটা ক্লজ বসবে অথবা সিম্পল সেন্টেন্স বসবে, এটা বললে হয়। যে বিগিনার্স যারা, তাদের স্ট্রাকচার দিয়ে দেখাই দিলে তারা নিজে নিজে শিখতে পারবে যে প্রথমে আইএনজি লাগবে, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এরপরে একটা সাবজেক্ট লাগবে, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব লাগবে। যখন অর্থ অনুযায়ী যে টেন্সটা হবে, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স হলে ফিউচার টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল পার্ট 1। তো আর এটা বাংলা ক্রিয়ার শেষে থাকবে, একার থাকবে। আমরা তো বাংলা ক্রিয়ার শেষে ওই টেন্স, প্যাসিভ, মডেল ভার্ব যখন আলোচনা করেছিলাম অন্য ওয়ার্ডগুলো থাকতো, এখানে শুধু এ সমান একার থাকবে। কি রকম? যেমন খোলে, খোলের লিখতে একার আছে, এ না বসিয়ে আমরা একার বসাই, খোলে এ। অনুরূপভাবে
খেয়ে, খেয়ের মধ্যে কি আছে? এ আছে, এ সমান একার। এই একারটা আমরা বসিয়েছি। রাতের খাবার খেয়ে, এখানে রাতের খাবার খাওয়া এভাবে কোনো হবে না। ডয়ারটি খোলা এভাবে কোনো এভাবে হবে না। এটা হলো রাতের খাবার খেয়ে, মানে রাতের খাবার খাওয়া হয়ে গেছে। ড্রয়ারটি খোলা, ড্রয়ারটি খোলা হয়ে গেছে। এরপরে দরজাটি বন্ধ করে, এইভাবে এটা থাকবে ক্রিয়ার শেষে। আর এরপরে টেন্স অনুযায়ী ভাব বসবে, এটা লেখা লাগে না, তারপরে লিখলাম। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা তিনটা অর্থে ব্যবহার করব, চারটা অর্থ। একটা অর্থ হচ্ছে যে সাবজেক্ট একই ব্যক্তি, এই পুরো সেন্টেন্সটা সাবজেক্ট একই ব্যক্তি। যেমন ওপেনিং দ্য ড্রয়ার, এই ড্রয়ারটি যে খুলছে সে একটা সাবজেক্ট। আর হি টুক আউট আ গান, সেই একটি বন্দুক বের করলো, এইটাও একটা সাবজেক্ট। তো এখানে যে ড্রয়ারটি খোলার কাজ করছে সেটা হলো হি, এই কাজটা করছে। আবার তার বন্দুকটা বের করার কাজটা সেই করছে, মানে একটা সাবজেক্টে দুইটা কাজ করবে, সাবজেক্ট সেম হবে। আগে যে কাজ, এটা তো এখন আমরা সেন্টেন্স বলতে পারবো না, এটাকে আমরা ক্লজও বলতে পারবো না, এটাকে বলতে হবে প্রেস। কারণ প্রেস থাকলে কতগুলো ওয়ার্ড সমন্বয়। তো এখন ভার্বের সাথে যেহেতু আইএনজি যোগ হয়ে গেছে, এটা এখন প্রেস হয়ে গেছে। ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটি খোলে, ড্রয়ারটি খোলে। হি টুক আউট আ গান, সে একটি বন্দুক বের করলো। তো এখন এটা আমরা ব্যবহার করব প্রাথমিকভাবে তিনটা অর্থ। একটা ইমিডিয়েট অ্যাকশন, মানে একটা অ্যাকশনের পরে আরেকটা অ্যাকশন শুরু হয়ে গেছে, খুব খুব সন্নিকটে, কাছাকাছি। ইমিডিয়েট অ্যাকশনের জন্য সাবজেক্ট দুই সেম হবে। এরপরে সিমুলটেনিয়াস, সিমুলটেনিয়াস মানে সমসাময়িক। এটা থেকে এটা একটু দূরে, এটা থেকে এটা একটু দূরে। দূরে বলতে এটা যদি 5 মিনিট হয় এটা হবে 10 মিনিট, এটা যদি 10 মিনিট হয় এটা হবে 20 মিনিট। মানে সমসাময়িক অ্যাকশন। কিরকম সমসাময়িক অ্যাকশন? যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, হোল্ডিং দ্য রোপ উইথ ওয়ান হ্যান্ড, এক হাতে রশি ধরে, এক হাতের রশি ধরে। হি স্ট্রেচেস আউট দ্য আদার হ্যান্ড টু দ্য বয় ইন দ্য ওয়াটার, সে প্রসারিত করেছিল অন্য হাতটি ছেলেটির দিকে। এক হাতে যখন আমরা রশি উপর থেকে এক হাতে রশি ধরে থাকলাম, আর এক হাতে ছেলেটিকে প্রসারিত করলাম, তাহলে এটা একটু সময় দরকার। রশিটা ধরে সে আস্তে করে নিচে নামবে, এরপরে ছেলেটিকে তার স্ট্রেচেস আউট দ্য আদার হ্যান্ড, অন্য হাতটি প্রসারিত করবে। এইটা হলে সিমিলটেনিয়াসলি, যে সমসাময়িক কাজটা করতেছে। আর ইমিডিয়েট অ্যাকশন মানে এটা, যেমন ওপেনিং দ্য ড্রয়ার, হি টুক আউট এ গান। ড্রয়ার আর সেই খুব কাছাকাছি, ড্রয়ার আর ড্রয়ারের ভিতরে যে বন্দুকটা, পিস্তলটা বা রাইফেলটা, এটা খুব কাছাকাছি। তাই আমরা খুললাম আর বের করলাম, এটা ইমিডিয়েট অ্যাকশন। যে খুললাম আর বের করলাম, এটা হলো ইমিডিয়েট অ্যাকশন। আরেকটা আছে অ্যাজ এ রেজাল্ট অফ ফার্স্ট, প্রথমটার কারণে শেষেরটা ঘটবে, প্রথমটার কারণে শেষেরটার একটা ফল পাওয়া যাবে। প্রথম হলো সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা বসবে, মানে এই ভার্বের সাথে আইএনজিটা এটা শেষে নিয়ে যাব, এটা আগে নিয়ে আসব, এইটার কারণে এটা ঘটবে। এখন তো এটার কারণে এটা ঘটেছে, যে এটার কারণে এটা ঘটেছে, আর এটা যদি আমরা ওইদিকে নিই, এটার কারণে এটা ঘটবে। এটা যদি সামনে নিয়ে আসি, এটা যদি পরে নিয়ে আসি। যেমন ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটি খোলার কারণে না আমি একটা পিস্তল বের করতে পারছি। যদি ওপেনটা না করতাম, প্রথম তো আমার কাজ হয়েছে এইটা, এটা যদি নাই খুলতাম, আমি কিভাবে ড্রয়ার থেকে আমার গানটা বের করতে পারতাম না। এরপরে তো এইটা তো গেল। তাহলে আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল ইমিডিয়েট অ্যাকশন, দুইটা অ্যাকশন হবে, সেম সাবজেক্ট হবে, একটার পরে আরেকটা। সিমultaneous সমসাময়িক, আরেকটা হলো এ রেজাল্ট অফ ফার্স্ট। প্রথমে একটা কাজ হবে, সিম্পল সেন্টেন্স অথবা ক্লজ থাকবে,
এরপরে এই কাজটার কারণে অন্য কাজটা সংগঠিত হবে। তো এখন আমরা উদাহরণের দিকে আসি, যে প্রথম হলো ড্রয়ারটি খুলে সে একটি বন্দুক বের করলো। একটি বন্দুক বের করলো মানে কি, করেছিল, ফার্স্ট ইনডিফিনিট। আমরা এভাবে বলতে পারি ড্রয়ারটি খুলে সে একটি বন্দুক বের করেছিল, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথম হলো এই অংশটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখানে, যেমন ওপেনিং দ্য ড্রয়ার, ওপেনিং দ্য ড্রয়ার, এরপরে এখানে টেন্স অনুযায়ী আমাদেরকে লিখতে হবে সেই একটি বন্দুক বের করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি টুক আউট আ গান, B2, এটা টেক এর B2 হলো টুক, আউট আ গান। এইভাবে এ ড্রয়ার খোলার কাজটাও করছে সেই, বন্দুকটা বের করার কাজটা করছে সেই, একই লোক। এরপরে আছে রাতের খাবার খেয়ে সে তাড়াহুড়ো করে ঘরের বাইরে গেল। রাতের খাবার খেয়ে সে তাড়াহুড়ো করে ঘরের বাইরে গেল। তাহলে এটা প্রথম অংশটা আমাদেরকে আগে লিখতে হবে, বিআইএনজি অবজেক্ট। তো এখন আমরা ইডিং লিখতে হবে, খাবার খেয়ে, খাওয়া, খাওয়া ইংরেজি ইট, ইট থেকে ইডিং হবে খেয়ে। ইডিং হিজ ডিনার, হিজ ডিনার, ডিনার মানে রাতের খাবার, তার রাতের খাবার খেয়ে হি রাস্ট আউট অফ দ্য হাউস, সে তাড়াহুড়ো করে বাড়ির বাইরে গেল। রাস্ট আউট তো তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়া, সে বাড়ির বাইরে তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি রাস্ট আউট অফ দ্য হাউস, সে তাড়াহুড়া করে বাড়ির বাইরে গিয়েছিল। ইডিং হিজ ডিনার হি রাস্ট আউট অফ দ্য হাউস, তাড়াহুড়া করে সে বাড়ির বাইরে বের হয়ে গেছিল। এখানে এই সাবজেক্টটা যে এই কাজটাও সে করছে, এটাও সে করছে। এখানে এই সাবজেক্টটা যে ওপেনিং এর কাজটা সে করছে, টুক আউটের কাজটা সে করছে। এখানেও খাওয়ার কাজটা সে করছে, বাড়ির বাইরে যাওয়ার কাজটা একই সাবজেক্টে করছে। এই দুইটা হলো ইমিডিয়েট অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন, যে একটা করে আরেকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা আছে আমরা বের হয়ে গেলাম দরজাটি জোরে বন্ধ করে, অর্থাৎ আমরা বের হয়ে গেলাম দরজাটি সজোরে বন্ধ করে। আমরা বের হয়ে গেলাম দরজাটি সজোরে বন্ধ করে। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাকে, এই ক্লজটাকে, অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা আগে নিয়ে আসছি। উই ওয়েন্ট আউট, আমরা বের হয়ে গেলাম, স্ল্যামিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে। তাইলে আমরা আগে বের হইলাম, যেমন আমরা ঘর থেকে যখন বের হই, আগে বের হই, এরপরে দরজা লাগিয়ে তালা লাগিয়ে দিই, দরজাটি বন্ধ করে দিই। তো এখন আগে বের হই, তাইলে এখানে কাজটা আগে যেটা করছে সেটা আমরা আগেও লিখতে পারি, আর পরে যে বন্ধ করছি সেটা পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। আগে একটা অ্যাকশন হবে, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে, দুইটাই কিন্তু ফার্স্ট। যেমন উই ওয়েন্ট আউট স্ল্যামিং দ্য ডোর, আমরা বের হয়ে গেলাম দরজাটি সজোরে বন্ধ করে, অর্থাৎ আমরা বের হয়ে গেলাম এরপর দরজাটি বন্ধ করলাম, এটার অর্থ এটা। উই ওয়েন্ট আউট, আমরা বেরিয়ে গেলাম, স্ল্যামিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে। একটা হলো এভাবে করলে রেজাল্ট অফ অ্যাকশন, প্রথমে আমরা বের হয়েছি, এরপরে অ্যাকশনটা আরেকটা অ্যানাদার অ্যাকশন কমপ্লিট হয়েছে, যে আমরা বের হয়ে গেলাম দরজাটি সজোরে বন্ধ করে। এরপরে আরেকটা আছে পুলিশ গুলি চালিয়ে একজন ছাত্রকে হত্যা করলো, মানে হত্যা করেছিল। তো এখানে আগে কাজটা কি হয়েছে, দ্য পুলিশ ফায়ার্ড, দ্য পুলিশ ফায়ার্ড, পুলিশ গুলি চালালো, অর্থাৎ পুলিশ গুলি চালিয়েছিল। কিলিং ওয়ান অফ দ্য স্টুডেন্টস, একজন ছাত্রকে হত্যা করলো। কিলিং ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের একজনকে হত্যা করলো। এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যায়, যে এখানে আগে দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে আরেকটা জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। এখানেও কিন্তু সেম সাবজেক্ট, এটা হলো এ রেজাল্ট অফ ফার্স্ট। এই দুইটা সেন্টেন্স হচ্ছে রেজাল্ট অফ পাস্ট।
আগের দুইটার কারণে পরেরগুলো ঘটছে। যেমন আমরা বের যদি না হইতাম আমরা দরজাটা বন্ধ করতাম না। পুলিশ যদি গুলি না চালাইতো তাহলে ছাত্রদের একজন নিহত হইতো না। এইগুলার কারণে এগুলো হলো কজ, এগুলো হলো ফলাফল, রেজাল্ট। এগুলো হলো কজ, এগুলো হলো রেজাল্ট। তো এই রেজাল্টের জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। দ্য পুলিশ ফায়ার্ড কিলিং ওয়ান অফ দ্য স্টুডেন্টস। পুলিশ গুলি চালিয়ে একজন ছাত্রদের মধ্যে একজনকে হত্যা করলো। তো হোল্ডিং দ্য রোপ উইথ ওয়ান হ্যান্ড, এক হাতে রশি ধরে, হি স্ট্রেচেস আউট দ্য আদার হ্যান্ড টু দ্য বয় ইন দ্য ওয়াটার। এক হাতে দড়ি ধরে সে অন্য হাতটি প্রসারিত করে দিল ছেলেটির দিকে যে পানির ভিতরে পড়েছে। এটা হলো সিমিলটেনিয়াস, সমসাময়িকভাবে ঘটতেছে। তো এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে নিজেরা সেন্টেন্স তৈরি করতে হবে। আর এই জিনিসটা সবচেয়ে বেশি মাথা রাখার যে জিনিসটা বিষয়, এটা হলো এখানে দুইটা সাবজেক্ট এক হবে। এই কাজটা যে করছে সে এই কাজটা করছে, দুইটা সাবজেক্ট একই হবে। আর দুইটা সাবজেক্ট এক হবে, আলাদা আলাদা সাবজেক্ট হইতে পারে। এইখানে এগুলা একই অ্যাকশন, দুইটা পার্ট। এটা হলো পার্টিসিপল পার্ট, এটা প্রেস, এটা পার্টিসিপল প্রেস বলতে হবে। প্রেস কাকে বলে? যেখানে ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে না। এগুলো তো নন ফাইনাইট ভার্ব। ওপেনিং দ্য ড্রয়ার নন ফাইনাইট, এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ড্রয়ারটি খোলে, সারাদিনও যদি সে বলে ড্রয়ারটি খোলে তাহলে অন্য একটা সেন্টেন্সে তার দরকার হয়। ইডিং হিজ ডিনার, রাতের খাবার খেয়ে অন্য একটা সেন্টেন্স দরকার হয় অর্থ প্রকাশের জন্য। এরপরে স্ল্যামিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে সজোরে, আরেকটা সেন্টেন্সের দরকার হয় অর্থ প্রকাশের জন্য। কিলিং ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের একজনকে হত্যা করে। তো এই ছাত্রদের একজনকে হত্যা করে, আরো কিছু জানার বাকি থাকে, একটা সেন্টেন্স দরকার হয় অর্থ প্রকাশের জন্য। এরপরে হোল্ডিং দ্য রোপ উইথ ওয়ান হ্যান্ড, এক হাতে রশি ধরে। হোল্ডিং দ্য রোপ উইথ ওয়ান হ্যান্ড, এক হাতে রশি ধরে। এই সেন্টেন্সগুলো হলো নন ফাইনাইট ভার্ব, মানে এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে না। এই নিজের অর্থ প্রকাশের জন্য অন্য একটা সেন্টেন্সের তার দরকার। ওই সেন্টেন্সটা আসলে সে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করবে। তো ওই সেন্টেন্সটা আমাদেরকে নিতে হবে, এই আমাদের এই টেন্স অনুযায়ী। আমরা যে একটা সেন্টেন্স নেব অর্থ প্রকাশের জন্য, আমাদের টেন্স অনুযায়ী আমরা নেব। আর আমাদের মূল পয়েন্ট হলো এই জিনিসটা, এটা হলো আমাদের পার্টিসিপল প্রেস। পার্টিসিপল প্রেস আমরা কিভাবে গঠন করব? প্রথমে আইএনজি অবজেক্ট, এরপর টেন্স অনুযায়ী ভার্ব। প্রথমে আইএনজি অবজেক্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা পার্ট 1, এটা পার্ট 2। একই অর্থ মানে একই সাবজেক্ট থাকবে, কাজটা আলাদা আলাদা হইতে পারে। সাবজেক্ট এক থাকবে, মূল এটা সাবজেক্ট এক থাকবে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো টেন্স অনুযায়ী ভার্ব। একটা সেন্টেন্স নিবে, যে কোনো সেন্টেন্স হতে পারে। তো এখানে ওপেনিং দ্য ড্রয়ার, এখানে যে কোনো সেন্টেন্স হইতে পারে, আমরা শুধু বন্দুক লিখছি। ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটি খুলে সে একটি মোবাইল বের করলো। ড্রয়ারটি খুলে সে একটি জামা রাখলো। রাতের খাবার খেয়ে আমি ঘুমাতে গেলাম। অনেক সেন্টেন্স এখানে হয়। রাতের খাবার খেয়ে আমি তাকে ফোন করলাম। রাতের খাবার খেয়ে আমরা গল্প করতে শুরু করলাম। রাতের খাবার খেয়ে আমি তাকে পড়াতে শুরু করলাম। এইভাবে অনেক সেন্টেন্স হবে। এরপরে আমরা বের হয়ে গেলাম, দরজাটি বন্ধ করে। তারা বের হয়ে গেল, এইভাবে দরজাটি অনেক সেন্টেন্স হবে। দ্য পুলিশ ফায়ার্ড কিলিং ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে অনেক সেন্টেন্স হবে। যেমন হি ফায়ার্ড, সাবজেক্ট চেঞ্জ করলাম, হি ফায়ার্ড উন্ডিং ওয়ান অফ দ্য স্টুডেন্টস। উন্ডিং একজন ছাত্রদের মধ্যে একজনকে আহত করলো। এইভাবে অনেক সেন্টেন্স হবে। যেমন হোল্ডিং দ্য নোটবুক উইথ হিজ লেফট হ্যান্ড। হোল্ডিং দ্য নোটবুক উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাতে সে নোটবুকটি ধরে। হি স্টিয়ার্ড আউট দ্য soup in the pot with his right hand.
মানে সেই ডাইন হাতে নোটবুকটা ধরে সেই বাম হাতে সোপের পটের মধ্যে যে সোপ আছে সেটা নাড়াচ্ছে। এটা এভাবে অনেক সেন্টেন্স হবে, এগুলা দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল পার্ট 1। এই সেন্টেন্সগুলো যে আমরা লিখলাম, যেমন এখন তো পার্টিসিপল গঠনটা দেখিয়ে দিয়েছি আমরা, যে ওপেনিং দ্য ড্রয়ার প্রেজেন্ট পার্টিসিপল, ইটিং হিজ ডিনার প্রেজেন্ট পার্টিসিপল, স্ল্যামিং দ্য ডোর প্রেজেন্ট পার্টিসিপল, killing one of the students present participle, holding the rope with one hand এক হাতে রশি ধরিয়ে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে আমরা দুইটা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল আগে নিয়ে আসছি, আর এখানে দুইটা সেন্টেন্স এখানে প্রেজেন্ট পার্টিসিপল পরে নিয়ে আসছি সেন্টেন্সের। এখানে হলো আগে নিয়ে আসলাম আর এখানে হলো পরে নিয়ে আসলাম। এই আগে এবং পরে আনার কারণে অর্থটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ কি, এখানে আগে ঘটছে কি, আগে কোন কাজটা করছে, ড্রয়ারটি খোলার কাজটা করছে। এখানে আগে খাবারের কাজটা হয়েছে, এরপরে এই কাজটা হয়েছে। আর এর পরে যে নিলাম, পরে হয়েছে আগে একটা সেন্টেন্সের কাজটা আগে এটা হয়েছে, আগে এই কাজটা আগে হয়েছে, এরপরে এটা হয়েছে। যেমন দ্য পুলিশ ফায়ার্ড, পুলিশে আগে গুলি চালাইছে, এরপরে লোকটা হত্যা করছে। পুলিশে যদি গুলি না চালাইতো, লোকটা একটা ছাত্র নিহত হইতো না, তাহলে আগে এই কাজটা করছে। আর এখানে আগে ঘটছে এই কাজটা, ড্রয়ার খোলার কাজটা আগে হয়েছে, এরপরে বন্দুক বাইর করার কাজটা হয়েছে। আগে রাতের খাবার হয়েছে, এরপরে তাড়াহুড়া করে ঘর থেকে সে বাইর হইবার কাজটা হয়েছে। এখানে এইটা পার্থক্য। আর সাবজেক্ট এক থাকবে এবং সাবজেক্ট আলাদাও থাকতে পারে। আর যে জিনিসটা এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে সাবজেক্টটা আমরা বসাবো, এটা অবশ্যই এই কাজটার সাথে সংযুক্ত থাকতে হবে। মানে এই কাজটা করতে হইলো এইখানে যে কাজটা করবে, এই কাজটা করতে হইলো এরপরে এখানে যে দরজা বন্ধ করছে, কাজটা হইলো করতে হইলো এখানে যে একজন ছাত্রকে হত্যা করা হয়েছিল, কাজটা করছে পুলিশ, একই ব্যক্তি। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। যে প্রেজেন্ট পার্টিসিপল গুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য একটা সেন্টেন্সের দরকার হয়। এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, এরপরে অবজেক্ট অফ দ্যাট ভার্ব। অর্থটা কি হবে, থাকবে, ক্রিয়ার শেষে থাকে অথবা ইয়া থাকে। ইয়াটা সাধারণত আমরা ব্যবহার করি না, তারপরে দিলাম। তবে এটা থাকে বেশি চলিত ভাষায়। সাধু ভাষায় ইয়া, যেমন ড্রয়ারটি খুলিয়া সে একটি বন্দুক বের করলো। রাতের খাবার খাইয়া সে তাড়াহুড়া করে ঘরের বাইরে গেল। আমরা বের হয়ে গেলাম দরজাটি বন্ধ করিয়া। পুলিশ গুলি চালিয়েছিল, একজন ছাত্রকে হত্যা করলো। হোল্ডিং দ্য রোপ উইথ ওয়ান হ্যান্ড, এক হাতে রশি ধরিয়া সেই অন্য হাত দিয়ে ছেলেদের দিকে প্রসারিত করেছিল, অন্য হাতটি ছেলেদের দিকে প্রসারিত করেছিল। এইভাবে ইও থাকে, আবার থাকে। ইয়েটা না বলে আমরা বললে কথা সুন্দর হয়। ড্রয়ারটি খোলে, রাতের খাবার খেয়ে দরজাটি বন্ধ করে একজন ছাত্রকে হত্যা করে, এইভাবে ব্যবহার করা হয়। তো এটাকে যদি এইভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এটাকে ফলো করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আর এটা তিনটে ইমিডিয়েট অ্যাকশন, সিমultaneous অ্যাকশন এবং অ্যাজ এ রেজাল্ট অফ ফার্স্ট, এই তিনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে একটা কাজের পরে আরেকটা কাজে করা শুরু করলাম, কাজটি শেষ করিয়া সেই অফিস থেকে বের হয়ে গেল, বইটি পড়িয়া সেই ঘুমাতে গেল, রাতের পড়াশোনা শেষ করে সেই খাবার খেতে গেল। এইভাবে একটা কাজ করে আরেকটা কাজ, সাবজেক্ট একই ব্যক্তি হবে। এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব।
এটা গেল পার্ট 1। এখন আরো পার্ট আছে, এটা পার্ট 1 আছে, আরো কয়েকটা পার্ট আছে প্রেজেন্ট পার্টিসিপল যে আমরা ব্যবহার করি। আমরা তো প্রতিদিন কথাবার্তা এগুলা ব্যবহার করে থাকি প্রেজেন্ট পার্টিসিপল, তো এগুলা দিয়ে আমরা সেন্টেন্স বানাইতে হবে। যেমন জামাটি কিনে সে পড়তে শুরু করলো, মোবাইলটি কিনে সে ব্যবহার করতে শুরু করলো, ক্ষমতা পেয়ে সে ক্ষমতা দেখাতে শুরু করলো। এইভাবে একটা কাজ করে আরেকটা কাজ শুরু হওয়া, দুইটা সাবজেক্ট একই ব্যক্তি হবে, আমরা কিন্তু ব্যবহার করে। ইংরেজি শিখে সে অনেক টাকা উপার্জন করেছিল। এইভাবে আমরা সেন্টেন্স ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স ব্যবহার করি। তো আজকের মতো এতটুকু পর্যন্ত আলোচনা। তো প্রথমে ডিটারমিনেন্ট থাকবে, এরপরে অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। এখানে যে নাউনটা, এটা দুইটা নাউন থাকতে পারে। এখানে অ্যাডজেক্টিভ যে, এটা দুইটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো প্রথমে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই সেটিং থাকবে নাউন প্রেসে। আর নাউন প্রেসের ভিতরে সরাসরি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না থেকে সরাসরি ডিটারমিনার, নাউন থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে অ্যাডভার্ব নাই, অ্যাডভার্ব না থাকলেও সমস্যা নাই, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ দিয়ে নাউন প্রেস হবে। অর্থাৎ এই নাউন প্রেস হইতে হলে, আর যে কোনো একটার ভিতরে এইটা এবং এইটা, এই দুইটা লাগবেই নাউন প্রেস হইতে হলে। ডিটারমিনারগুলো আমরা আলোচনা করেছিলাম, দ্যাস, দিস, দোজ, দ্যাট, দি, আ, তারপরে সাম, মেনি, আইদার, নাইদার, ফিউ, লিডল, এগুলা ডিটারমিনার হিসেবে আমরা ব্যবহার করি। এরপরে অ্যাডভার্ব আলোচনা করেছিলাম, অ্যাডজেক্টিভ আলোচনা করেছিলাম। তো এখন এই দুইটা হলো আমাদের নাউন প্রেস চেনার উপায়। এই দুইটা হলো আমাদের নাউন প্রেস চেনার উপায়। আর এটা তো আমরা বুঝলাম, এটা হলো আমাদের সেটিং। আর নাউন, নাউন প্লাস প্রেপোজিশন নাউন, এটাও আমাদের নাউন প্রেস কাজে লাগবে। এটা এটা যখন হবে তখন আমাদের এই সাবজেক্ট অনুযায়ী, এই নাউন অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। আর এখানে আমরা এই নাউন অনুযায়ী আইডেন্টিফাই করতে হবে। নাউন প্রেস যদি হয়, এই নাউন অনুযায়ী আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এর আগে, নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ডিটারমিনেন্ট থাকতে পারে। এগুলা কেন আসছে? এগুলা আসছে নাউনটাকে মডিফাই করার জন্য, নাউনটাকে বিভিন্ন রূপে, অন্য রূপে পরিচয় করার জন্য এইগুলো আসছে। এগুলো যদি না আসতো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনেন্ট, এই তিনটা যদি না আসতো, নাউনটার কোনো মূল্যায়ন থাকতো না, তাকে পরিচিত করানোর কোনো সুযোগই থাকতো না। এই জন্য অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তো আর এখানে নাউন থাকবে, প্রেপোজিশন থাকবে, এরপরে নাউন থাকবে, নাউন থাকবে, প্রেপোজিশন থাকবে, নাউন থাকবে। তো এই নিয়ম যখন হবে যে আগ নাউন, পর নাউন, মাঝে প্রেপোজিশন। এখানে যে নাউন আছে, শুধু যে সিঙ্গেল একটা নাউন বসবে তা না, এখানে নাউন মানে এই পুরাটা বসতে পারে, এই পুরাটা এখানে বসতে পারে, এরপরে প্রেপোজিশনের পরে আবার এই পুরাটা বসতে পারে। এখানে নাউন এ পুরাটা বসতে পারে, আর এখানে যে নাউন এ পুরাটা বসতে পারে। তো এইভাবে যখন এখানেও নাউন, এখানেও থাকবে, মাঝে তো প্রেপোজিশন থাকবে, তখন আমাদেরকে প্রথম যে নাউনটা আছে এটা অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এটা একটা রুল আর কি। তো এরপরে এই দুইটা জিনিস আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড না। তো এই দুইটা হলো আমাদের সাবজেক্ট যে আমরা আইডেন্টিফাই করে রিলেটেড। তো এগুলো আলোচনা করতে গেলে এগুলো চলে আসে। আর আমাদের এখানে মূল যে ফোকাসটা, আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কেমনে বসাবো, এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিভাবে বসাবো, এটা হলো আমাদের মূল ফোকাস। এটা আলোচনা করতে গিয়ে আমরা প্রেস আলোচনা করছি। প্রেস আলোচনাটা কিন্তু আমাদের প্রধান বিষয় না, প্রধান বিষয় হলো সাবজেক্ট। সাবজেক্ট আলোচনা করতে গেলে প্রেসটা আলোচনা করা লাগে, যেহেতু নাউন প্রেস নামে এটা আসছে। তো এখন আরেকটা নিয়ম হচ্ছে প্রেপোজিশন, প্রথমে প্রেপোজিশন, পর প্রেপোজিশন, এটা একটা রুল। আরেকটা হলো প্রথমে প্রেপোজিশন, পরে নাউন। তো এই দুইটা যখন থাকবে,
এগুলা নাউন প্রেস না, এগুলো হলো প্রেপোজিশনাল প্রেস। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এগুলো হলো প্রেপোজিশনাল প্রেস। তো প্রেপোজিশনাল প্রেসের ভিতরে এটা হলো রিয়েল প্রেপোজিশন, যে প্রথমে প্রেপোজিশন পর প্রেপোজিশন, রিয়েল প্রেপোজিশন, এটা প্রেপোজিশনের মতো কাজ করে। এরপরে প্রেপোজিশন নাউন, এটা গঠনের দিক থেকে কিন্তু প্রেপোজিশন, গঠনগত প্রেপোজিশন। এখন ফাংশনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এই এই প্রেপোজিশনাল প্রেসগুলা তিনটা জিনিসের কাজ করে। একটা হলো নাউন প্রেসের কাজ করে, একটা হলো নাউন প্রেস, আর একটা হলো অ্যাডজেটিভেরও কাজ করে, অ্যাডজেটিভ, এরপরে অ্যাডভার্বের কাজ করে। নাউন প্রেস, অ্যাডজেটিভ প্রেস, অ্যাডভার্বিয়াল প্রেস, তিনটা প্রেসের কাজ করে, সাথে প্রেপোজিশনাল প্রেসেরও কাজ করে। তো এইগুলো আমাদের কিন্তু মুখ্য বিষয় না, এগুলো আমরা জাস্ট মনে রাখলে চলবে যে প্রেপোজিশন নাউন প্রেসের কাজ করে, অ্যাডজেটিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। আর অ্যাডজেটিভ প্রেসটা, অ্যাডজেটিভ সাধারণত নাউনের আগে বসে, যেমন ম্যান। আমরা যদি গোট ম্যান এভাবে বসে, আ গোট ম্যান এভাবে বসে, কিন্তু আমরা তো এভাবে বসাই না, ম্যান গোট এভাবে বসাই না। এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেটিভ। কিন্তু আমরা যখন অ্যাডজেটিভ প্রেস বসাবো তখন নাউনের পরে অ্যাডজেটিভ প্রেসগুলো বসে, আগে নাউন বসবে, এরপরে অ্যাডজেটিভ প্রেসগুলো বসবে। তো এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো সাবজেক্ট যখন আমরা ফাইন্ড আউট করব, তাহলে আমাদের সাবজেক্ট নাউন প্রেস চিনতে হলে আমাদের এই জিনিসটা রাখতে হবে মাথায়। এই জিনিসটা আমাদের প্রধান বিষয় নাউন প্রেসের জন্য, এই দুইটা স্ট্রাকচার। এটা হলো নাউন, প্রেপোজিশন, নাউন। এই আমরা যখন এর নিয়ম অনুযায়ী হবে তখন তো আমাদের নাউন অনুযায়ী বসাইতে হবে, আর যদি এই নিয়ম অনুযায়ী হয় প্রেপোজিশন প্লাস নাউন, এই অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো না, এই প্রেপোজিশন প্লাস নাউন অনুযায়ী সাবজেক্ট বসাবো না, সাবজেক্ট বসাবো এই নাউন অনুযায়ী। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। এটা হলো নাউন প্রেসের নমুনা। আর এটা হলো প্রেপোজিশনাল প্রেস, এটাও প্রেপোজিশনাল প্রেস, এটাও প্রেপোজিশনাল প্রেস, এই দুইটাই প্রেপোজিশনাল প্রেস। তো এই প্রেপোজিশনাল প্রেসগুলা এই প্রেপোজিশনালও কাজ করে এবং নাউন প্রেসেরও কাজ করে, অ্যাডজেটিভেরও কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। এগুলো যখন আমরা প্রেস আলোচনা করব তখন এগুলা ডিটেইল চলে আসবে। তো এখানে আমরা সাবজেক্টটা কিভাবে বসাবো ওইটা আলোচনার বিষয়। তো এখন যেমন এখানে আমরা একটা উদাহরণ লিখলাম, the book on the table has a green cover. The book on the table have অথবা has, দুইটা থেকে আমরা কোনটা নেব, have নেব না has নেব? a green cover। তো এখানে যদি আমরা the table ধরলে তো সাবজেক্ট হবে না, the table এটাও তো নাউন, এটাও তো নাউন, তবে আমরা এটা ধরলে হবে না, কারণ আমরা যে আগের যে রুলটা পড়েছি যে এই আগে আমাদেরকে পুরোটা দেখতে হবে নজর দিয়ে যে এটা হলো নাউন, এটা হলো নাউন, তাহলে আমাদের এটা নাউন, এটা নাউন, মাঝে প্রেপোজিশন। তো এই মাঝে যখন প্রেপোজিশন হবে এটাকে আমরা সাবজেক্ট নিতে পারবো না। প্রেপোজিশনাল প্রেস কখনো সাবজেক্ট হয় না, এটা গঠনগত দিক থেকে প্রেপোজিশনাল প্রেস। ফাংশনের ক্ষেত্রে অন্যটা হইতে পারে, নাউন প্রেস হইতে পারে, অ্যাডজেক্টিভ প্রেস হইতে পারে, অ্যাডভার্ব প্রেস হইতে পারে, কিন্তু গঠনের দিক থেকে প্রেপোজিশনাল প্রেস। এই জন্য এটা সাবজেক্ট হবে না, এটা আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। দ্য বুক সিঙ্গুলার, দ্য বুক হ্যাজ আ গ্রিন কভার, এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। তো এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা সাবজেক্ট ফাইন্ড আউট করব। বড় বড় ভার্বের আগে যখন অনেকগুলো প্রেস আসে
ওই প্রেস থেকে কিভাবে আমরা সাবজেক্ট ফাইন্ড আউট করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি।